brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। জি 24 ঘন্টায় খবরের মারপ্যাচ নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। আর আমরা তো তৃণমূলের মারপ্যাচ দেখছি। এই 5টার পাঁচ যেটা দিয়ে শেষ করলাম আমরা, তা হলো আবার নতুন করে তৃণমূল কংগ্রেস একটা কমিটি গঠন করল। কমিটি গঠন করতে হলো কেন? কারণ 1 মাস আগেও যে কমিটিতে রাজ্য সভানেত্রী পদে চন্দ্রিমা ভট্টাচার্যকে রেখেছিলেন, সেই চন্দ্রিমা ভট্টাচার্য ঠিক 1 মাসের মাথায় ইস্তফা দিয়ে দিলেন। কালের নিয়মে ঋতব্রত তৃণমূলে ভিড়ে গেলেন। কেন? কারণ তৃণমূলের পার্টি অফিস নিয়ে অভিমান মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বেজায় খারাপ লেগেছে তার। নানান কথা বলেছেন, বিস্ফোরক কথা বলেছেন। অর্থ প্রতিমন্ত্রী হিসেবে তাকে বেঁধে রাখা হয়েছিল, বারমুডা মন্ত্রী, নানান রকম বক্তব্য। আগে শোনায় কি বলেছেন তিনি। সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে একটা ফোন করতে বলেছে এবং আমি ফোন করি তৎক্ষণাৎ। তিনি আমাকে বলেন যে তুমি হাতে তুলে দিলে, ওদের হাতে ভবন তুলে দিলে। আমার এত দুঃখ হয়েছে, আমি বেদনা হতো যে আমি কি করে। আমি বললাম দিদি আপনি এটা আমায় বললেন, আমি হাতে তুলে দিলাম। আমার আনুগত্যে কোনো প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। যখন আনুগত্যে প্রশ্নচিহ্ন থাকে তখন সেখানে থেকে কাজ করা উচিত নয় বলে আমি মনে করি। তাই আমি সেই বেদনাহত মন নিয়ে আমি ছেড়ে দিলাম। আমি অনেক অ্যাকাউন্টসে অথরাইজ সিগনেটারি আছি, সেই অথরাইজ সিগনেটারি হিসেবে আমি নিজেকে উইথড্র করে নিলাম এবং তার সাথে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতেও আমি মাননীয়া শ্রদ্ধা সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্যাক্ট পার্সন হিসাবে আমি ছিলাম। সুতরাং আমি সেই পদটাও ছেড়ে দিলাম। আমি নিশ্চয়ই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেও যথাযথ সময় সেটা জানিয়ে দেব। পদত্যাগপত্র কার কাছে? আমি আমাদের সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে পাঠিয়েছি। উনি আর কোনো ফোন করা বা না, এখনো অবধি ওনার কোনো ফোন আসেনি। আগামী দিনে যদি ফোন করে ডাকেন বাড়িতে? না, আমি তো আগেই বলেছি এখানে প্রশ্ন একবার আসে তখন এটা বারবার আসতে পারে। সেখানে জায়গায় আমাকে না রাখাই ভালো, ওনারও না রাখা ভালো, আমারও না থাকা ভালো। আগামী দিনে কি কালীঘাটে আজ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে? প্রশ্ন আসে না, কারণ আমি তো নেই, আমি ছেড়ে দিচ্ছি। তো আমি যখন পদে নেই, কিছুতে নেই, আমি তো কালীঘাটে যাচ্ছি না, আমি তো বসতাম ওখানে। আমার ডিউটিটা ভবনে ছিল এবং আমি সেই ডিউটিটা আমি মনে করি আমি যথাযথভাবে পালন করেছি। সুতরাং আমার সাথে কেউ কোনো বিধায়ক দেখা করতে আসেননি। আসেননি যখন, তখন আমি আমার সময় মতো ওখানে ছিলাম এবং সময় মতো বেরিয়েছি। সুতরাং তারা যদি দেখা করতে না আসেন, আমি তো উপযাচক হয়ে তাদের সাথে দেখা করতে যেতে পারি না। সেই হিসাবে আমি মনে করেছি যে আমার কাজটা আমি সঠিকভাবে করেছি। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে বলতে প্রথম চন্দ্রিমা জানান যে তিনি দল ছাড়ছেন। একেবারে জি 24 ঘন্টা এক্সক্লুসিভ শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, চর্চা যেটা নিয়ে হচ্ছে তা হলো একটা নেহাতি অভিমানী প্রতিক্রিয়া, যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভবনটা তার হাতে তুলে দিলে। কিন্তু তার পেছনের ঘটনাগুলো তো অনেক বড় বড়। মানে যে ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে বলছেন যে দল ছাড়তেনি আর একটা কোনো রকম একটা ইস্যু দরকার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, কিন্তু কার্যত তোমাকে বলে রাখি যে এক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্য যেরকম বক্তব্য রাখার সময় অনেক বক্তব্য রেখেছেন, যেখানে তিনি স্পষ্ট বলেছেন যে এক্ষেত্রে যখন তিনি মন্ত্রী ছিলেন তিনি বাজেট নিয়ে জানতে পারতেন না। সকালবেলায় তাকে জানানো হতো, বাজেট পেশ করার কয়েক ঘন্টা আগে। তিনি অর্থমন্ত্রী, কিন্তু তিনি জানতে পারতেন কয়েক ঘন্টা আগে। ফলে এটা সকলেরই জানা, ডিপার্টমেন্টে সকলের জানা। এছাড়া তিনি বলছেন যে তিনি বলছেন যে আমি বারমুডা মন্ত্রী। তারপর তিনি বলছেন যে তার কাছে কোনো ফাইল আসতো না। এই ধরনের বক্তব্য তিনি রাখছেন, যেটা নেত্রী পাঠাতো সেই ফাইলই একমাত্র তিনি সই করতেন, তার কাছে আলাদা করে কোনো ফাইল আসতো না সই করার জন্য। এই ধরনের বক্তব্য তিনি রাখছেন। কিন্তু তার বক্তব্য যে এই সব ঘটনা যখন ঘটেছিল তার সঙ্গে, তখনও কিন্তু কোনোদিন দলের বিরুদ্ধে কোনো কথা তিনি বলেননি। বরঞ্চ 4 তারিখের পরে যখন তৃণমূলের তাবড় নেতৃত্ব, যারা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে দুদিকে থাকতেন, তারা যখন ছেড়ে দিচ্ছেন, তখনও কিন্তু আমরা দেখেছি চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন, তিনি কিন্তু এবং তারপরে যেরকম তোমার সাথে চন্দ্রিমা ভট্টাচার্য কথা বলতে বলতে বললেন যে
নানান রকম অসুবিধা হচ্ছিল, বারমুডা মন্ত্রী হিসেবে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। আর যেরকম বললাম, আপাতত শ্রেয়সী তোমাকে ধন্যবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় এসব অভিযোগ মানতে চাননি। তিনি কি বললেন ফেসবুক লাইভ করতে করতে ঘরে বসে, শোনাই। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ, কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। শিক্ষাবিদ কাজী মাসুম আখতার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। মাসুমদা, এ তো মুষল পর্ব তো বটেই, তাহলে আজকের এটাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্যের মানে বক্তব্য যদি শুনি, এটাকে কি বলা যেতে পারে যে অভিমানী মুষল পর্ব? না, আমরা সে কবি বলেছিলেন না, শক্তি চট্টোপাধ্যায়, অবনী বাড়ি আছো? এখানে মাননীয়া বাড়ি আছেন, ভালো আছেন মাননীয়া? মধু চন্দ্রিমা শেষ, মানুষ মরণশীল, মানুষ একদিন মরে যাবে, মরে যাওয়ার জন্য অনেক অসুখ বিসুখ লাগে, কারো হার্টের প্রবলেম, কারো কিডনির, কারো লাংসের একটা বিষয় লাগে, একটা এক্সকিউজ লাগে। চন্দ্রিমা তেমন একটা বিদায় নেবার জন্য একটা এক্সকিউজ দরকার ছিল। সবাই বলছে দিদির ওটা খারাপ, দিদি সেটা খারাপ, দিদি সে, নিজে খারাপ নয়, এরা প্রত্যেকে একেবারে পরিচ্ছন্ন। বলছে আমি তো আমার কাজে তো কোনো ত্রুটি ছিল না, অর্থাৎ কারো কাজে কোনো ত্রুটি ছিল না। না, আবার মাসুমদা এটা ভাবুন, তিনি বাজেট পেশ করছেন, অথচ বলতেন তিনি জানতেনই না, কিছুক্ষণ আগে জেনে বাজেট পেশ করছেন, ভয়ঙ্কর ব্যাপার। মানে এটা তিনি এতদিন পরে জানলেন। তাকে ঋতব্রত অসুখে লাগলো, ঋতব্রতের অসুখে তিনি আক্রান্ত হলেন। আমার অবাক লাগে, আচ্ছা এই মানুষগুলো কি ওরা তো বলতে পারে আমাদের দিনকাল খারাপ, আমরা ডিম খেতে পারি, আমরা অন্য জায়গায় গিয়ে রক্ষা পেতে পারি, তাই আমরা নিজেদের। আচ্ছা মাসুমদা, আমরা বক্তব্য শোনাই, সন্দীপনের বক্তব্য, সন্দীপন সাহার বক্তব্য রয়েছে, শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো, নওশাদ সিদ্দিকী কি বলছেন। তার এই ডিসিশনকে স্বাগত জানাই। আমরা 22 তারিখে মিটিং করেছিলাম, এনসিডাব্লিউ ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ঠিক হয়েছিল, কে চেয়ারপারসন হবে সেটা ঠিক হয়েছিল, এবং বাকি পদাধিকার ঠিক হয়েছিল। তারা কিন্তু সবাই সবার জায়গায় অটুট রয়েছে। আর ওইখান থেকে যেই কমিটিগুলো ঘোষণা করা হচ্ছে, তাদের মধ্যে একের পর এক তার রেজিগনেশন দিচ্ছে, ওখানে মুষল পর্ব চলছে, আরও ক্রমশ প্রকাশ্য আরও দেখতে। এসব নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই, কার চুল এলোমেলো তাতে কার কি এসে গেল। মৃতদেহের চুল ছিঁড়ে মৃতদেহকে হালকা করা যায় না, তৃণমূল নির্মূল। এখন চন্দ্রিমা ভট্টাচার্য ম্যামও তিনি ছেড়ে দিচ্ছেন। তবে একটা কথা বলবো, এগুলো আদর্শের আমার মনে হয় পরিপন্থী। যখন তৃণমূল কংগ্রেসের আমলে আমি দেখেছি যে অর্থমন্ত্রী, মহিলা অর্থমন্ত্রীকে দেশের মানে কোনো রাজ্যে নেই, সে পশ্চিমবাংলা একমাত্র রাজ্য, সেটা হচ্ছে ওনাকে দায়িত্ব দিয়েছিল। প্রচুর দায়িত্ব নিয়ে তিনি চালিয়েছিলেন। তার ছেলে সম্ভবত মানে কাউন্সিলরও, তার পরিবারের লোকজন এই তৃণমূল কংগ্রেসের থেকে বেনিফিট নিল। এখন তৃণমূল কংগ্রেস যখন নৌকা যখন ডুবে যাচ্ছে, ছেড়ে চলে যাওয়াটা একটা আদর্শচ্যুত নয়। এই জায়গা থেকে কালীঘাটপন্থী তৃণমূলের নেতাদের কি বক্তব্য শোনাই। এক্ষুনি কিছু বলার নেই, এরকম কারুর মনে হয় যেতে যাওয়ার ব্যাপার। এটা এখন হ্যাঁ, দীর্ঘদিনের সাথী ছিলেন এবং দীর্ঘতম, ওনার মন্ত্রিত্বের তালিকাটাও দীর্ঘতম ছিল, তখন অভিমান হয়নি। সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন, তখন অভিমান হয়নি গো। নির্বাচনের বিপর্যয়ের পরে আপনারা যাকে রাজ্য সভাপতি করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি কিছুক্ষণ আগে সেই পদ থেকে রেজিগনেশন দিয়েছেন। গণতান্ত্রিক দেশ, এখানে সবার যা কিছু করার গণতান্ত্রিক অধিকার আছে, এ নিয়ে কোনো মন্তব্য নেই। চন্দ্রিমাদি পুরনো দিনের কর্মী, আপনাদের নেত্রী, তিনি ছেড়ে দিলেন পার্টি বা দল। পুরনো বলতে অনেক দিন ধরে তো রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তো তার থেকে বেশি পুরনোরাও তো অনেকে চলে গেছেন। তো মানুষ আর মমতা, এটাই আমাদের মূল শক্তি। মানুষ আর মমতা এক জায়গায় ছিলেন, আছেন, থাকবেন, সেটাই তৃণমূল কংগ্রেসের মূল শক্তি। আমরা এখানে ফ্যাক্টর না, আমার মতন যারা, তারা ফ্যাক্টর না।
কি বলবো, দুঃখিত। এরাই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকার সময় ভালো ভালো পদ পেয়েছে। চন্দ্রিমা একবার হেরে গিয়েছিল বিধানসভায়, সেইবার মমতা ব্যানার্জি ওকে কাঁথি থেকে জিতিয়ে এনেছিলেন। কি বলবো, লোকে যদি মনে না রাখে কার থেকে তারা উপকৃত, আমি কি করতে পারি। এখন কে যে কার, কে যে কি মনে রাখছে সেটাই তো বোঝার দায়। যেমন হুমায়ুন কবিরকে দেখুন, হুমায়ুন কবির তো একেবারে হম্বি তম্বি করেছিলেন, মনে আছে, একেবারে ধমকানি চমকানি, টাওয়ার গরম হয়ে যাবে, স্যাটা গরম হয়ে যাবে। হুমায়ুন কবির তারপরে যখন মুখ্যমন্ত্রী বিধানসভা দাঁড়িয়ে একেবারে আলটিমেটাম দিলেন, তারপর একটু সুর নরম হয়েছিল, আরও সুর নরম হয়ে গিয়েছে। রেজিনগর থানায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় হুমায়ুনকে। সূত্র মারফত খবর, জিজ্ঞাসাবাদে হুমায়ুন কবির নাকি ভুল স্বীকার করে নিয়েছেন, যে হ্যাঁ ভুল টুল হয়েছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ সূত্রে অন্তত এমন খবর পাওয়া যাচ্ছে। কারণ 14 জুলাই রেজিনগর থানায় আবারও হুমায়ুনকে তলব করা হয়। ঠিক বাইরে হুমায়ুনের হম্বি তম্বি আর ভেতরে ওই যে মিউ মিউ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। একটু বুঝে নি বিষয়টা। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, একেবারে দেখো, আজকে 11:26 হুমায়ুন কবির রেজিনগর থানাতে পৌঁছায় এবং তার যে উস্কানিমূলক মন্তব্য, সেই মন্তব্যের প্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। 4 ঘন্টা তাকে আলাদা আলাদাভাবে পুলিশের টিম জিজ্ঞাসাবাদ করে এবং পুলিশ সূত্রের যেটা দাবি যে এই হুমায়ুন কবির যে ভুল স্বীকার করেছেন এবং তার জন্য তিনি অনুতপ্ত, এমনটাও কিন্তু পুলিশের কাছে তিনি দাবি করেছেন এবং এরকম ঘটনা তিনি আর ঘটাবেন না এমনও দাবি করেছেন। অর্থাৎ বুঝতেই পারছো যে আজকে সকালেও হুমায়ুন কবির, গতকালকেও আমরা দেখেছিলাম যে তার যখনই তিনি কথা বলেন তখনই তার মুখ থেকে হুমকির মতন কথা বের হয়, বা তিনি সাধারণত হম্বি তম্বি তার মধ্যে দেখা যায়। কিন্তু পুলিশের সামনে সমনে পাওয়ার পর একদমই পিয়ালি, পুলিশের সামনে হুমায়ুনের কিন্তু একেবারে সুর নরম। এমনকি গতকালও আপনাদের মনে থাকবে, শক্তিপুর থানার ওসিকে রীতিমতো হম্বি তম্বি করেছিলেন এই হুমায়ুন কবির। 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার থানা থেকে বের করবো, কারো বাপের ক্ষমতা থেকে তো আমাকে রুখে নেবে। এই শক্তিপুরের ওসিকে মানুষের বাচ্চা না, একদম একদম বেঈমান। মাসুমদা, কি বলবেন হুমায়ুন কবিরকে? কাগুজে বাঘ নাকি বাঘ সেজে থাকা বিড়াল? দেখুন, কিছুই মনে করছি না আমি। 5 ঘন্টা ধরে হুমায়ুন কবিরকে জিজ্ঞাসা করার মতো এমন কিছু গভীরতম রহস্যময় ঘটনা কিছু ঘটেনি। হুমায়ুন কবির হচ্ছে অত্যন্ত সাদাসিধে একজন পলিটিশিয়ান, তার কথাবার্তার বাঁধন নেই। একজন অতি সাধারণ সাদাসিধে পলিটিশিয়ানের যেমন কথাবার্তার বাঁধন থাকে না, যেমন উনি বলেছিলেন ভাগীরথীতে কেটে ভাসিয়ে এটা দিদি বলেছিলেন, পরে বলছেন, অবশ্য প্রথমে বললেন তো অসুবিধা ছিল, দিদি বললেন, উনি বলে দিলেন। তো ওনাকে যেটা প্রশ্ন, উনি বলতে পারতেন এজিউপি বিজেপির বিরুদ্ধে লড়বে, সেটা বলেনি মুসলমান না বিজেপির বিরুদ্ধে লড়বে। এই মুসলমান শব্দটা আপত্তিকর, মানে মুসলমান ভার্সেস হিন্দু, এটা করলে যে শুভেন্দু জমানায় সঠিক নয়, এটার জন্য যে বোধবুদ্ধি লাগে, এটার জন্য যে কূটনৈতিক জ্ঞান লাগে, ওটা নেই। আচ্ছা, ওনার থেকে আবার 5 ঘন্টা ধরে পুলিশের থানার অফিসাররা কি জানতে চাইছে, 5 ঘন্টা কি বলবেন? ওই তো একই কথা। এই কথা তো সূত্রই বলে দিলাম কি হয়েছে না হয়েছে। এবার উনি দুঃখ প্রকাশ করছেন, স্বাভাবিক কথা। উনি যে বুঝেছেন যে হিন্দুদের মুসলমানরা মারবে, এই জাতীয় কথা। বিজেপি ইকুয়াল টু হিন্দু আর এজিউপি ইকুয়াল টু মুসলমান, এই সমীকরণটা, এই সাধারণ সমীকরণটা যে সঠিক নয়, এটা পরে উনি বুঝেছেন। আচ্ছা 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 মাসুমদা, আমি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনাইনি। এইসব নিয়ে আমাদের খুব একটা উৎসাহ নেই। মানুষ এগুলোকে জানে, কার্টুন হিসেবে ধরে নিয়েছে। আর ওরও এটা বোঝা উচিত যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বাবরের সরকার নেই, ওটা আগে ছিল। বাবর হুমায়ুনদের সরকার এখন নেই। আচ্ছা, এবার একটা অন্য বড় খবরে চোখ রাখবো। যারা হকার তাদের জন্য ভালো খবর, কারণ আপাতত কোনো হকার উচ্ছেদ হচ্ছে না পুজো পর্যন্ত। রাজ্যে কোনো হকার উচ্ছেদ হবে না, হকার সংগঠনকে এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হকার জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি, তার সঙ্গে কথা হয় এবং তাকে গোটা বিষয়টা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরও আপডেট দেবব্রত রয়েছেন আমার সঙ্গে। দেবব্রত,
দেখো, এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া জিটি রোডে ময়দান চত্বরে। এখানেও প্রচুর হকার, তারা প্রতিদিন তারা ব্যবসা করেন এবং পালাবদলের পর আমরা যেটা দেখছিলাম যে বিভিন্ন জায়গাতে হাওড়া শহরের বুকে হকার উচ্ছেদ হয়েছে, বুলডোজার চলেছে। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ঘোষণা করেছেন যে পুজো পর্যন্ত কোনো হকার উচ্ছেদ হবে না। আমার সাথে রয়েছেন এখানে কিছু ব্যবসায়ী, তাদের সাথে আমরা কথা বলবো। আপনারা তো দীর্ঘদিন এখানে ব্যবসা করছেন, এই যে হকার উচ্ছেদ হচ্ছিল সেটা নিয়ে কি আপনারা দুশ্চিন্তায় ছিলেন? এবং পাশাপাশি যে ঘোষণা করা হলো আজকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যে পুজোর আগে কোনো উচ্ছেদ হবে না, কি বলবেন? দেখুন, এটা খুব আনন্দের খবর। মানে আমরা প্রতিদিনই একটা চিন্তার মধ্যে ছিলাম, মানে আগে যেভাবে দোকানদারি করতে সেখান থেকে অনেকখানি সরে এসেছি, মানে এখন মোটামুটি চলে যাচ্ছিল। এখন ভাবছিলাম যদি আজকে এই নিউজটা এসে থাকে তাহলে এর থেকে খুশির খবর আর কিছু নেই। মোটামুটি চলে যাবে, এইটাই আমরা চাই। মানে আমরা বেশি কিছু এখন চাইছি না, মোটামুটি চলে যাবে যতদিনই হোক। আপনিও তো এখানে দীর্ঘদিন ব্যবসা করছেন, কি বলবেন? ভালো খবর এটা, কি দোকান লাগানো যাবে, পুজো হকারকে উঠানো যাবে না, এটা ভালোই খবর। হ্যাঁ, খুশি আছে। মানে আগে কি যখন এই উচ্ছেদ হচ্ছিল খুব চিন্তার মধ্যে ছিল? হ্যাঁ, অনেক টেনশন ছিল, এখন টেনশন নেই, একটু শান্তিভাবে দোকানদারিভাবে করতে দিই, ওইটাই ভালো লাগছে। একটু আমাদেরকে দেখুক, একটু বসতে দিই, ছোট বড় করে লাগাতে দিই, এইটাই। উঠে দিলে ব্যবস্থা করুক। সব্যসাচী তারা যেটা বলছেন, অর্থাৎ হকাররা বলছেন যে আজকে যে ঘোষণা হচ্ছে তাতে তারা খুশি। যারা একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন, উদ্বেগের মধ্যে ছিলেন, কিছুদিনের মধ্যে পুজো আসছে সামনে, বাঙালির সব থেকে বড় উৎসব, এবং সেখানে সেই অবধি যে বেচা কেনা করা যাবে, অর্থাৎ পুজোর আগেও কোনো রকম উচ্ছেদ হবে না, তাতে কিন্তু সভাপতি তারা খুশি। তবে তারা চাইছেন তাদের জন্য পরবর্তীকালেও বা আগামী দিনেও কিছু ভাবনা চিন্তা করা হোক। তার কারণ তারা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছেন, তাদের রুজি রোজগার এখান থেকেই হয়। তাদের যাতে প্রশাসনের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সব রকম সহযোগিতা করতে। একদমই, অনেক ধন্যবাদ দেবব্রত। কারণ বর্ষা চলে যাওয়ার পরেই তো পুজোর কেনাকাটির শুরু। আমি মাসুমদার প্রতিক্রিয়া নেব সংক্ষেপে। মাসুমদার, দেখুন, হকার উচ্ছেদ এটা তো অনিবার্য। কলকাতার মানুষের চলাচলের জন্য উপযুক্ত হতে হবে। কলকাতার যদি বিউটিফিকেশনের কথা বলতে হয়, এভাবে হকার থাকলে কোনোদিন কোনো শহরের বিউটিফিকেশন থাকে না। এই যে পার্ক সার্কাসের এই যে টোটাল স্টেশন জুড়ে যে হকারগুলো ছিল, তাদের অনেকের কান্না দেখেছি, চোখের জল দেখেছি, মায়া লেগেছে। কিন্তু বলুন তো, ওই পার্ক সার্কাস দিয়ে কি আমরা উঠতে পেরেছি? ট্রেনে উঠতে গেলে ভয় লাগতো, ওটা দুষ্কৃতীদের আড়ত মনে হতো, আতঙ্কিত হয়ে থাকতাম। এটা তো কখনো কলকাতা জেলা হতে পারে না। তেমন যে হকাররা আনন্দ পাচ্ছে, তাদেরকে আমি বলছি আপনারা আনন্দ করুন। পুজো পর্যন্ত আপনাদের টাইম দিয়েছেন, আপনাদের রুজি রুটির কথা মাথায় রেখে। কিন্তু আপনারা মনে রাখবেন, পুজোর পরে যখন হকার উচ্ছেদ হবে তখন কিন্তু আপনারা প্রস্তুত থাকবেন। আর আমি সরকারকেও বলি, যতটুকু সম্ভব এই হকারদের রিহ্যাবিলিটেশনের বন্দোবস্ত করবেন কাইন্ডলি। এছাড়া ওই হকারদের থেকে কারা টাকা নিয়ে বসেছিল সেইটাও কিন্তু একটা তদন্তের বিষয়। হকারদের থেকে যারা টাকা নিয়েছিল সেই টাকা হকারদের থেকে শুনে উদ্ধার করে ওই টাকা হকারদের রিহ্যাবিলিটেশন করতে পারলে অনেক বিজ্ঞানসম্মত হবে বলে আমি মনে করি। একদমই, অনেক ধন্যবাদ মাসুমদা। দুবার টাকা বরাদ্দ হওয়ার পরেও হয়নি কংক্রিটের রাস্তা। দুর্নীতির অভিযোগে উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ। মথুরাপুর ১ নম্বর ব্লকের বলরামপুরের ছবি। আমাদের গ্রামের মেম্বার 5 এই রাস্তা দুবার হওয়ার পরে আমাদের এখানে লোকজন চলতে পারছে না, মানুষ জন পড়ে যাচ্ছে, হাত পা ভাঙছে, গাড়ি উল্টে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। কেউ এই দুবার করে টাকা খেয়েছে, মুসলমান দুবার টাকা খেয়েছে, কেউ এই রাস্তা হচ্ছে না। এই রাস্তা যখনই তৃণমূল আসলো তখনই বললো এই রাস্তা করবো, কিন্তু তখনই যে রাস্তা হচ্ছে না। বলি আমাদের কলে জল নেই, আমাদের টাইম কলে জল আপনি ওদিকে চলুন, গিয়ে দেখবে চলো আমাদের অবস্থাগুলো। আমাদের রাস্তাঘাট কল কিচ্ছু হয় না। যে কোনো টাকা দুবারে প্রুফ নিয়েছি, আমার কাছে প্রুফ আছে, দেখিয়ে দেবো। দুবার প্রুফ আছে, আমার টাকা তুলে খেয়ে নিতে রাস্তা। আমাদের উপপ্রধান সুপর্ণা মণ্ডল, রাস্তার কাজ হোক না, রাস্তার টাকা ফিরেন করুক, আমরা রাস্তার কাজ করাবো আরো লোক দিই। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala.